রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে 12,687 ভোটে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ, আর 11,537 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস.এম. সালমান সাব্বির 6,975 ভোটে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে সবগুলো হলের ফলাফল গণনা করা হয় এবং সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার সকাল 9টায় ভোট শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিলেন 28,909 জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন 20,187 জন। নির্বাচনে গড়ে ভোট দিয়েছেন 69.83% ভোটার। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আজ বিকেলে অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে দেয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, যেখানেই থাকুন, বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে সরাসরি সম্প্রচারে যুক্ত হন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন। অপরদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না। বৃহস্পতিবার গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এতে আরও বলা হয়েছে, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন সোনাকান্দা দুর্গ আজ বেহাল দশায় পরিণত হয়েছে। অযত্ন অবহেলায় দিন দিন দুর্গটির সৌন্দর্য হারাচ্ছে। দুর্গের ইট সুরকি খসে খসে পড়ছে। দুর্গের গেট দুর্বৃত্তরা ভেঙে নিয়ে গেছে অনেক আগেই। দেখভাল করার কেউই নেই। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অমূল্য সম্পদ এভাবে অযত্ন অবহেলায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিনিধি আব্দুল্লাল মামুনের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঐতিহ্যবাহী সোনাকান্দা দুর্গ একটি মুঘল স্থাপত্য। বাংলার মুঘল শাসনামলে 1650 সালের দিকে তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। সপ্তদশ শতকে ঢাকা শহরকে বহিঃশত্রু জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে যে 3টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল তার মধ্যে অন্যতম একটি সোনাকান্দা দুর্গ। জনশ্রুতি রয়েছে, বারোভিয়াদের অন্যতম নেতা ঈশা খাঁ বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনা বিবিকে জোরপূর্বক বিয়ে করে এনে এই দুর্গে বন্দী করে রেখেছিলেন। তিনি দুর্গে কেঁদেছিলেন বলে এই দুর্গের নাম হয় সোনাকান্দা। বর্তমানে এই দুর্গটি অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। মাদক সেবীদের একটি নিরাপদ স্থান হিসেবেও কিন্তু অনেকে মনে করেন। এখানে তেমন যেমন আইন শৃঙ্খলা বাহিনীরও তেমন কোনো নজরদারি নেই, তেমন এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তারও দায়িত্বের চরম অবহেলা। আমাদের এই ঐতিহ্যটাকে যদি ধরে রাখতে চাই তাহলে আমাদের আরো কিছু এই দুর্গটা নিয়ে আরো ভাবতে হবে। স্থানীয় এলাকাবাসী ও দর্শনার্থীরা জানান, দুর্গটি যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলে এটি নারায়ণগঞ্জের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে। দেখাশোনার অভাবে দিন দিন এখানে দর্শনার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। দুর্গটি এখন মাদক সেবী ও ছিনতাইকারীদের দখলে। বিভিন্ন জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই 3টা ফোর্ট নির্মাণ করা হয়েছিল। এই ফোর্টগুলা বর্তমানে একেবারে অবহেলিত অবস্থায় পড়ে একটা ধ্বংসের প্রান্তে। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যার মধ্যে সোনাকান্দা দুর্গ একটি। এটি সংরক্ষণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এখানে যে সোনাকান্দা দুর্গটি রয়েছে, একে আমরা রিনোভেশন করার জন্য আমরা প্রকল্প নিচ্ছি এবং এটাকে ডিসি স্যারের নির্দেশনা আমরা পর্যটন স্পট করতে চাই, যাতে এখানকার মানুষ এবং দূরবর্তী মানুষ এখানে এসে
তারা এখানে বসতে পারে। মুঘল আমলের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন সোনাকান্দা দুর্গ সংরক্ষণের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়ে পর্যটকদের পরিদর্শনের জন্য উপযুক্ত করে তোলা হবে, এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশাল শহর রক্ষা বাঁধ ৩০ গোডাউন থেকে মুক্তিযোদ্ধা পার্ক হয়ে লঞ্চ ঘাটে সংযুক্ত হবার কথা থাকলেও চাঁদমারি এলাকায় এসে শেষ হয়েছে প্রকল্প। সেই বাঁধেই বিগত সরকারের আমলে সেতু নির্মাণ হলেও নেই কোনো সংযোগ সড়ক, তাই বাঁশ দিয়েই উঠতে হয় সেই সেতুতে, আর যার ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। যদিও ব্যবস্থা নিয়ে আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। বেড়িবাঁধ ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রাসেল। কীর্তনখোলা নদী বেষ্টিত বিভাগীয় শহর বরিশাল, তাই নদীর পার রক্ষা আর সৌন্দর্য বর্ধনে কয়েকটি প্রকল্পে কয়েকশো কোটি টাকায় তৈরি করা হয় শহর রক্ষা বাঁধ। ভেরিবাঁধ প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ড করলেও সেতু নির্মাণ প্রকল্প 2016-17 অর্থ বছরে সম্পন্ন করেন তৎকালীন সিটি মেয়র আহসান হাবিব কামাল। এইখানে রাস্তাঘাট কিছু নেই, লোকজন চলতে পারে না, হাঁটতে পারে না, কিছু করতে পারে না। ব্রিজ দিয়ে নামতে হয় মই দিয়া, এটা কিসের উন্নয়ন? এটা তো নামের মতো উন্নয়ন। এ সময় 1,47,00,000 টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী কনস্ট্রাকশন জয়েন্ট ভেঞ্চারে চাঁদমারি খালের উপরে নির্মাণ করে সেতুটি। বিগত মেয়র শ্রেণীয়বাদ সাদিক আব্দুল্লাহ ঠিকাদারের সব বিল না দেয়ায় আটকে গেছে সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজ। মানুষ পড়লে অনেক অ্যাক্সিডেন্ট হয়, ছাত্ররা আসে, লোকজন আসে, তারা ওই জায়গা দিয়ে মই বেয়ে উঠতে হয়। এদিকে প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় জনদুর্ভোগে পড়ে বাঁশ দিয়ে সেতু ওঠা চাঁদমারি কলোনি ও নদী পাড়ে ঘুরতে আসা হাজারো পর্যটক। বিগত সরকার তারা কাজটা কমপ্লিট করা যায় নাই, তারা করে নাই। আমরা চাইবো যে এই সরকার এই কাজটা কমপ্লিট করুক। খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা, তো দেখা যায় অনেক বয়স্ক মানুষ এখানে ঘুরতে আসে, তো তারা এখান থেকে কিভাবে নামবে আমার জানা নাই। সেতু পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিসিসি। যে কাজ শেষ, এখন শুধু অ্যাপ্রোচ টু যে অংশটুকু বাকি আছে এই বাঁধ থেকে ব্রিজে ওঠার জন্য, যে জায়গাটুকু বেশি জায়গা না, অল্প একটু জায়গায় আমরা ইঞ্জিনিয়ার আমরা পাঠিয়ে দেবো, এস্টিমেট করে আমরা ওইটা ব্রিজটা করে ফেলবেন। এ নগরের শহর রক্ষা বাঁধ এটি। বিগত সরকারের করা সংযোগ সড়কবিহীন সেতুটি জানিয়ে দেয় কেমন হয়েছিল এর নির্মাণ কাজ। তাই এই সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করা প্রতিটি মানুষই চায় দ্রুত হোক এর সমাধান। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দীর্ঘ ৩৫ বছর পর পাল্টে গেছে ৫ গ্রামের মানুষের জীবনের চিত্র। আগে যেখানে ছিল চলাচলের সীমাহীন দুর্ভোগ, এখন সেখানে তৈরি হয়েছে আশা আর সম্ভাবনার নতুন দিগন্ত। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কখনো দুটি সাঁকো, কখনো বিলের ভেতর সরু আইল, দীর্ঘদিন এমনই ছিল চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ভুলাই মোড় সড়কের চিত্র। বৃষ্টি বা জোয়ারের পানিতে চলাচল ছিল কষ্টকর, দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। হাজার হাজার মানুষের সাহায্যে আমরা খুব কষ্ট পাইতেছি। আমাদের এলাকার ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাওয়ার জন্য বিঘ্ন ঘটে। বুড়া বুড়া মুরব্বীরা কত কষ্টে আসে। দিদিগুলো আমি কইছে যে আমরা ৩-৪ দিনের ভিতরে ইনশাল্লাহ এই রোড করে দিব। আমি তো যেরকম কথা সেরকম কাজ করিয়ে দিছে। কিন্তু এখন আর সেই চিত্র নেই। এখন সেই জীর্ণ রাস্তাটি পরিণত হচ্ছে মাটির উঁচু টেকসই সড়কে। নিজস্ব অর্থায়নে রাস্তাটি নির্মাণ করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। আমি শুরু থেকেই বলেছিলাম যে মানুষের কল্যাণে জনকল্যাণকর কাজই উত্তম রাজনীতি। জনকল্যাণকর কাজের বাইরে, মানুষের সেবার বাইরে কোনো রাজনৈতিক নেতার রাজনীতি টেকসই হবে না এবং মানুষের মন জয় করা, সমর্থন পাওয়া কখনো সম্ভব না। রাস্তা নির্মাণে সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে স্থানীয়দের জীবনে। এখন আর বৃষ্টিতে কাদা, জোয়ারে পানি কিছুই থামাতে পারছে না তাদের চলাচল। 2 দিনের মাথায় সে আমাদের রাস্তা কাজ শুরু করছে। যে রাস্তা করেছেন যাতে প্রমাণ করে দিয়েছেন যে উনি একজন ভালো মনের নেতা। দীর্ঘদিন অবহেলা আর কষ্টের অবসান ঘটিয়ে এই রাস্তা এখন মানুষের উন্নয়ন আর সম্ভাবনার প্রতীক। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দামে লেগেছে আগুন। বিশেষ করে আগাম শীতকালীন সবজির দাম বেড়েছে চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচামরিচের, যার কেজি প্রতি দাম এক সপ্তাহে প্রায় 100 টাকা বেড়ে পৌঁছেছে 320 টাকায়। শিমের দাম এক সপ্তাহে 150 টাকা থেকে বেড়ে 240 টাকায় উঠেছে।
বাজারে বর্তমানে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে 20 থেকে 25 টাকা কেজি এবং কচুরমুখী 50 টাকা কেজি। তবে অন্যান্য সবজির মধ্যে শসা, মিষ্টি কুমড়া ও ধুন্দুল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। এমন পরিস্থিতিতে অনেকেই ছোট করছেন তাদের বাজারের তালিকা। প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট, আর ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করেছে এবং আগুন আশেপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়েনি, সেসব ক্ষয়ক্ষতি হয়নি। সবাই একসাথে কাজ করার জন্যই এমনটা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হলো বা কারণসমূহ খুঁজে বের করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এই কমিটি 15 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর আগে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ইপিজেডের 5 নম্বর এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে 2টি কারখানা ক্ষতিগ্রস্ত হলো। আগুনের তীব্রতা এমন ছিল যে ভবনটির ছাদ খসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে। এবারে গ্রাম বাংলার খবর। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় নকল প্রসাধনী সামগ্রী বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব 1-এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এ সময় প্রায় 20 লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, অভিযানের সময় একজন মহিলা ম্যাজিস্ট্রেট পরিচয় দেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি অবৈধ বিটুমিন কারখানায় অভিযান চালিয়ে 50,000 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রাধিকা নবীনগর সড়কের পাশে বার আউলিয়া বিল এলাকায় টায়ার ও গাছ পুড়িয়ে সড়কে ব্যবহারের জন্য বিটুমিন তৈরির অবৈধ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। জলাধার ভরাটের অপরাধে জায়গার মালিককে 50,000 টাকা জরিমানা ও যথাযথ অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেয় আদালত। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান, নদী ও প্রকৃতি সুরক্ষা আন্দোলন তৈরির সদস্যরা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সৌদিয়া চাঁদপুর স্থল ইউনিয়নের এনায়েতপুর ঘাট এলাকার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে 4 জনকে আটক করেছে নৌপুলিশ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত কাঠের চালিত 3টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ নৌ পুলিশের টাঙ্গাইল অঞ্চলে চৌহালি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নৌ পুলিশের এএসআই বিল্লাহ হোসেন বাদী হয়ে চৌহালি থানায় মামলা দায়ের করেছেন। পরে আটককৃতদের শুক্রবার সকালে সিরাজগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার সম্পর্কে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে
দড়িকান্দি, নোয়াকান্দি ও গোবিন্দপুর বাজার সহ বিভিন্ন ওয়ার্ডে পাড়া মহল্লায় গণসংযোগ ও পথসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরে পার্বতীপুরে প্রস্তুতিমূলক সভা হয়েছে। পার্বতীপুর উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা যুব দলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর যুব দলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু সহ উপজেলার ১০ ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার এলাকায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের জমিতে লাগানো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রাতের আধারে দুর্বৃত্তরা এসব গাছ কেটে ফেলার পাশাপাশি বেশ কিছু গাছ উপড়ে ফেলে আর্থিক ক্ষতি সাধন করে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক আলম নূর সরকার পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মডেল থানার সাব ইন্সপেক্টর শাহ আলী। ২০ শতক জমিতে আমাদের গাছ লাগাইছি প্রায় ৩০০, তার মধ্যে ২০০ গাছ আমাদের ক্ষতি করে ফেলতেছে কর্তৃপক্ষরা। তাতে ক্ষতি আমার দাঁড়িয়েছে ১ লাখের মতো। থানায় অভিযোগ দিছি, এর আমি সুষ্ঠু বিচার চাই।